बख्शा गुनाहों के दुआओं को रब्बा प्यार है तुमने सबको ही दे दिया मेरी भी आंखों सुन ले दुआओं को मुझको दिला मैंने जिसको है दिल दिया। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদিও কথাগুলো বলতে আমার ভালো লাগে না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমি খেয়াল করেছি তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। দেখো, এতে আমার মনোবল সত্যিই ক্ষুণ্ণ হচ্ছে। আমি লক্ষ্য করছি আমার ভিডিও বানানোর বা ভিডিও আপলোড করার এক্সাইটমেন্ট কমে যাচ্ছে। আসলে কি করব বলো তো? আমার চ্যানেলে ভিডিওর সংখ্যা 60টা হয়ে গেছে, কিন্তু সেই হিসেবে আমার সাবস্ক্রাইবার খুব কম। আমি জানি না তোমরা আমার কথাগুলো কিভাবে নিচ্ছ, বাট আমি সত্যিই আপসেট। জানো, আমি আমার মতো ছোট চ্যানেলগুলো একটু ট্যুর করে দেখছি, মানে অন্য আপুদের ছোট চ্যানেলগুলো আমি ঘুরে দেখছি, তো ওদের ভিডিও সংখ্যা আমার থেকে অনেক কম। মানে আমার মনে হয় না যে আমি খুব খারাপ এক্সপ্লেন করি বা আমারটা শুনতে তোমাদের ভালো লাগে না। যদি এমনটা হয় তোমরা কমেন্ট করতে পারো। আমি এখন পর্যন্ত নেগেটিভ কোনো কমেন্ট পাইনি, তাহলে তোমরা কেন এমন করো বলো? আমি একটা আপুর চ্যানেল দেখছি, সে মানে অতিরিক্ত রোম্যান্স দিয়ে ফেলে গল্পের ভেতরে, হয়তো বা রোম্যান্সের জন্য তার অল্প ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে। কিন্তু আরেকটা আপুর চ্যানেল দেখছি, ওই চ্যানেলটা সম্পর্কে আমি কিছু বলতে চাই না, তোমরা নিজেরা গিয়ে একটু দেখে আসো। বিটিএস টেকুক ইউনিভার্স, হয়তো বা নতুন একটা চ্যানেল, ওর চ্যানেলে জাস্ট 15টা ভিডিও দেওয়া হয়েছে, এতে তার সাবস্ক্রাইবার আমার থেকে বেশি। আমি সত্যি আপসেট, আমি তোমাদের বলে বোঝাইতে পারবো না। আমার চ্যানেল অ্যানালাইসিসে ঢুকলে বা আমার ভিডিও অ্যানালাইসিসে ঢুকলে দেখা যায় নতুন ভিউয়ার্স আমার বেশি, মানে আমার সাবস্ক্রাইবার বা আমার ওল্ড ভিউয়ার্সের থেকে প্রতিদিন নতুন ভিউয়ার্স আমার বেশি আসে। অথচ তোমরা কি করো? নতুন ভিউয়ার্সগুলো ভিডিও দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। এতে আমার মনোবল সত্যিই কমে যাচ্ছে। প্লিজ একটু সাপোর্ট করো তোমরা। আমি রেগুলার কষ্ট করে ভিডিও আপলোড করি, আমি ছোট স্টোরি কোনো সময় দিই না, 15 মিনিটের বেশি দেওয়ার চেষ্টা করি সব সময়। এত কষ্টের পরেও যদি তোমরা এরকম করো, তাহলে আমার আপসেট হওয়াটা হয়তো বা স্বাভাবিক। আমি আশা করছি তোমরা বুঝবে আমার বিষয়টা। আর এই যে এই স্টোরিটার প্রথম যে পার্টটা আমি আপলোড করছিলাম, ওইটাতে মাত্র একদিনে 1K বেশি ভিউ আসছে, কিন্তু লাভ কি বলো? তোমরা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা তো দেখছো স্টোরিটা, এমন তো না যে দেখছো না। তো সাবস্ক্রাইব করতে সমস্যা কি বলো? প্লিজ, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আশা করছি তোমরা ওই চ্যানেলটা ঘুরে আসবে একবার হলেও। প্লিজ, আমি তোমাদের কাছে হাত জোর করছি, একবার ওই চ্যানেলটা ঘুরে আসবে, বিটিএস টেকুক ইউনিভার্স। চলো আর কথা না বাড়াই, স্টোরি শুরু করি। ফাইনালি এই বোরিং ক্লাসটা শেষ হলো, এবারে একটু শান্তিতে বসতে পারবো। মাথাটা পুরো ধরে গেছে জাস্ট। জিমিন কথাগুলো বলতেই তের দিকে তাকিয়ে দেখে তে উদাসীন মনে জানালার বাইরে তাকিয়ে আছে, হয়তো কোনো কিছুর চিন্তাতে বেশ মগ্ন হয়ে আছে। জিমিন তের কাঁধে হাত রেখে বলে, কি রে তে, তুই চুপ করে বসে আছিস যে? আর তো সেরকম কোনো ক্লাস নেই, চল ঘুরে আসি। তুই যা, আমাকে একটু একা ছাড়। কেন রে, একা একা ক্লাসে বসে কি করবি তুই শুনি? সবাই দেখ চলে গেছে, তুইও যা, আমি একটু বাদে চলে আসছি। কলেজে আসার থেকে তোকে খেয়াল করছি, ভীষণ অন্যমনস্ক হয়ে আছিস, ব্যাপার কি বলতো? সেরকম কিছু নয়, আজ আবারও সেই একইভাবে আমাকে জব্দ করার চেষ্টা করেছে এই লোকটা। সে কি, আজ আবার কি করলো এই ছেলেটা? এবারে নতুন প্ল্যানিং করেছে সে আমাকে জব্দ করার। তা কি রকম প্ল্যানিং শুনি? এবারে তার নজর আমার খাওয়া দাওয়ার দিকে পড়েছে। মানে কি, তোকে কি খেতে দিচ্ছে না লোকটা? আমার খাওয়া বন্ধ করবে এত সাহস ওর নেই। মাম্মাম বাবাই আছে না, ওরা থাকতে আমার চিন্তা নেই। তবে নতুন প্ল্যানিং বলতে এবার থেকে বাড়িতে সবাইকে ওনার দেওয়া রেসিপি ফলো করে চলতে হবে। ওনার দেওয়া রেসিপি? তা সেটা কেমন শুনি?
তে এবার সকালে ঘটা সমস্ত ঘটনা একে একে জিমিনকে বলে। সবটা শোনার পর জিমিন বেজায় রেগে গেছে। কি অসভ্য ছেলেটা, শান্তিতে দুমুঠো খেতেও দিবে না তোকে। সেটাই তো মনে হচ্ছে রে, সবকিছু ইচ্ছে করে করছে ওই শয়তানটা। আর তুই সবটা চুপচাপ মেনে নিচ্ছিস, এভাবে প্রতিবাদটুকুও করছিস না। তোকে কে বলেছে আমি সবটা মেনে নিচ্ছি? তাহলে আর কি করছিস? প্রথমত তোর টিভি দেখা বন্ধ করলো, তারপর তোর স্বাধীনতা তোর কাছ থেকে কেড়ে নিচ্ছে, আর এখন খাবারের পেছনে পড়েছে। মানে এটার কি কোনো মানে হয় ভাই? আমার স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো অধিকার কারণ নেই। হ্যাঁ, একটা কথা ঠিক, এখন আমি আর সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না যেগুলো আগে পেতাম। বাড়ির গাড়িটা করে কলেজে আসতাম, সেটা ওনার সহ্য হলো না, তাই গাড়িটা নেওয়া বন্ধ করে দিল। তারপর মন ভালো করার জন্য একটু টিভি দেখতাম, সেটুকুও সহ্য হলো না, সেটা দেখাও বন্ধ করে ফেললো। আর এখন খাবার, একটু শান্তিপূর্ণভাবে যে খাবো সেটারও উপায় নেই। খিদে পেলেই ওই গরু ছাগলের মতো ঘাস পাতা চিবোতে হচ্ছে। এত কিছু করেই চলেছে, আর তুই চুপ করে আছিস। তোর জায়গায় আমি হলে তো এতক্ষণে কি করতাম তা আমি নিজেও জানি না। চিল করো বন্ধু, তোমাকে কে বলেছে আমি চুপ করে আছি? কিম তে হিয়ং চুপ করে সবটা মেনে নেবে এতটাও ভালো সে নয়। রিভেঞ্জ তো আমি নেবই, পাই টু পাই সব হিসেব নেব আমি। তা কি করবি বলে ভাবছিস? উম করব করব, যেটাই করি না কেন সবটা জানতে পারবি, অপেক্ষা কর। ওকে, সেই অপেক্ষাতেই রইলাম। আচ্ছা করে মজা দেখিয়ে ছাড়বি কিন্তু। সে আর বলতে, জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার জিয়ন জাংকুক, আমার পেছনে লাগার ফল ভুগতেই হবে আপনাকে। শুনতে যা করবি সাবধানে কিন্তু। বাড়িতে ঢুকতেই বসার ঘরে জাংকুককে দেখতে পেয়ে তে মনে মনে বেশ বিরক্ত হলো। জাংকুক ফোন হাতে সোফার মধ্যে বসে আছে আর মাঝে মধ্যে কফির কাপে চুমুক দিচ্ছে। তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঘরের দিকে যেতে গেলে জাংকুকের ডাকে দাঁড়িয়ে পড়ল। তে প্রচন্ড বিরক্তিতে জাংকুকের দিকে ফিরিয়ে তাকালো। কটা বাজে এখন? আপনার হাতেই তো আপনার ফোনটা আছে, সেখানে চোখটা দিয়ে দেখুন কটা বাজে। আমাকে জিজ্ঞেস করছেন কেন? মুখে মুখে কথা বলা আমি পছন্দ করি না। যে কোশ্চেনটা করেছি সেটার অ্যান্সার দাও শুধু। আরে অদ্ভুত তো, আপনি সবসময় কেন আমার পিছনে পড়ে আছেন? আমার বয়েই গেছে তোমার মতো মেয়ের পিছনে পড়তে। আমার মতো মেয়ে মানে কি বোঝাতে চাইছেন আপনি? শাট আপ! চেঁচাচ্ছ কেন তুমি? আপনিই বাধ্য করছেন। এই, আপনার কি কোনো কাজ নেই তাই না? এই সবসময় আমার সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে চলে আসেন কেন? তে, আমার নাম আমি জানি, দয়া করে আমার মাথা খারাপ করবেন না। নিজের কাজ নিজে করুন। ইউ! দুজনের কথার মাঝেই জিন এসে উপস্থিত হলো। কি হয়েছে আবার? জিন প্রশ্ন করতেই জাংকুকের আগেই তে জাংকুকের নামে নালিশ করে ফেললো। দেখো না মাম্মাম, ফের আমার সঙ্গে ঝামেলা করছে তোমার ছেলে। হোয়াট? আমি তোমার সঙ্গে ঝামেলা করছি? হ্যাঁ, করছেনই তো। আমি কি আপনার সঙ্গে কথা বলতে এসেছি? আপনি তো নিজেই আমার সঙ্গে। ও হ্যালো, এবারে কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি করছো তুমি। আহ, কি শুরু করেছিস বলতো তোরা দুজন মিলে? অনেক হয়ে গেছে, এবার চুপ কর দুজন। তে, যা মা, নিজের রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। আর জাংকুক, তুইও গিয়ে তোর নিজের কাজ কর বাবা। মা, এটা বাড়ি, কোনো হোটেল নয় যে যে কেউ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়ে হুট করে এসে বাসায় ঢুকে পড়বে। সবকিছুর একটা মিনিমাম টাইম থাকা উচিত। রাত 9টা বাজে এখন। এখন নিশ্চয়ই বাড়ি ফেরার সময় নয়। আমি কি ইচ্ছে করে লেট করেছি? মাম্মাম, তুমি তো জানতে বলো আজকে আমার আসতে লেট হবে। হ্যাঁ জাংকুক, সে আমাকে ফোন করে বলে দিয়েছিল আজকে ওর ফিরতে লেট হবে। তুই এইসবের মধ্যে কেন পড়ছিস? আর এত ঝামেলাই বা কেন করছিস আমি বুঝি না। ওয়াও, দ্যাটস গ্রেট! জাস্ট আমার কিচ্ছু বলার নেই মা। তোলো, আরো মাথায় তোলো এই মেয়েটাকে। কথাটা বলে জাংকুক গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। তে বিকৃত মুখ করে চেয়ে রইল সেদিকে। জিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজে চলে গেল। তেকে বিকৃতি মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে জেনি এসে বলে, তে আপি,
কি হলো গো? ছোট সাহেব আর তুমি মিলে এত চেঁচামেচি করছিলে কেন? আমি কখন কি করলাম? আর কিছু করার মতো সুযোগ পেলামই বা কখন? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও। ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও, রাতের খাবার কিন্তু তৈরি হয়ে গেছে। মেনুতে কি আছে রে? তোমার অপছন্দের সব খাবারগুলোই আছে আপি। হ্যাঁ, আমি জানতাম। তাই জন্যই তো আমি আমার পছন্দ মতো খাবার অনলাইনে অর্ডার করে দিয়েছি। ব্যাস, টাইম মতো এসে গেলেই শান্তি। সে কি, বাইরে থেকে খাবার আনছো তুমি? ছোট সাহেব একবার টের পেলে তো আবার শুরু করবে অশান্তি। জানি তো, রাবণটা তো আমার পেছনেই পড়ে থাকে অল টাইম। জানি না কিসের এত শত্রুতা আমার সঙ্গে। যাই হোক, তুই একটু সজাগ হয়ে থাকিস জেনি। ডেলিভারি বয় এলে তুই বাড়ির পেছনের গেটটা দিয়ে খাবারটা নিয়ে নিস, যাতে ওই বকরাক্ষসটা মোটেও টের না পায়। আর ওনার চোখ বাঁচিয়ে আমার রুম অবধি খাবার প্যাকেটগুলো পৌঁছে দিস না। তুমি একদম চিন্তা করো না তে আপি, আমি সব দিকে খেয়াল রেখে তোমার জিনিসটা তোমার কাছে অবধি পৌঁছে দেব। তুমি নিশ্চিন্তে থাকো। তে জেনির গাল টিপে দিয়ে বলে, ওলে বাবালে, কত ভালো আমার জেনি সোনা। এই জন্যই তোকে আমি এত ভালোবাসি। আচ্ছা, তুমি এখন যাও, আমি গিয়ে নজর রাখি। তে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠতেই জাংকুককে দেখে দাঁড়িয়ে পড়লো। জাংকুক ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তে সেটা দেখে একটা ঢোক গিলল এবং আপন মনে বিড়বিড়ালো, ইস, শুনে নিল নাকি আমাদের সব কথা এই রাবণটা? আল্লাহ, শুনে ফেললে তো আমার রাতের খাবারটাও ঠিক মতো জুটবে না। একে দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক ধমকে সুরে বলে, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? দূর হও আমার চোখের সামনে থেকে। হুম, আমারও কোনো শখ নেই মেছো ভূতের সামনে দাঁড়িয়ে থাকার, যত সব। তে গজগজ করতে করতে জাংকুককে পাশ কাটিয়ে উপরে চলে গেল। কি নামে ডাকলো আমাকে? মেছো ভূত। এবারে তোমার ব্যবস্থা তো করতেই হচ্ছে, মিসকিন তেহিয়ং। জেনি, 1 মিনিট ওখানে দাঁড়াও। জাংকুকের আওয়াজ পেতে জেনি চমকে উঠল। এই রে, ছোট সাহেব এখানে? আমাকে দেখে ফেললো নাকি পার্সেল নিতে? যদি দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারির শেষ নেই। জেনি ভয়ে ভয়ে একটা শুকনো ঢোক গিলে কোনো রকমে ঘুরে দাঁড়ালো জাংকুকের দিকে। জাংকুক নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে জেনির দিকেই চেয়ে আছে। কি, কিছু বলবেন ছোট সাহেব? বাইরে কোথায় গিয়েছিলে তুমি? আর ওটা কে এসেছিল? জাংকুকের কথাটা শুনে জেনি আরেক দফা চমকালো। তাহলে কি জাংকুক ওকে খাবারের পার্সেলটা নিতে দেখে ফেললো? কত কষ্ট করেই তো জাংকুকের চোখ বাঁচিয়ে বাড়ির পেছনে গেট দিয়ে বাইরে বেরিয়েছিল। সব কষ্টই কি তাহলে বৃথা চলে গেল? চুপ করে আছো কেন? আর তোমার হাতেই বা ওটা কি? এটা এটা তো আমার ছোট সাহেব। জেনির কথা জাংকুক কতটা বিশ্বাস করলো সেটা ওকে দেখে বোঝার উপায় নেই। জাংকুক পুনরায় জেনিকে কিছু বলতে যাবে তার আগেই তে উপস্থিত হলো। আবার শুরু করেছেন আপনি গোয়েন্দাগিরি? আমার পেছনে পড়ে হয়নি, এবার আপনি জেনির পিছনেও পড়েছেন। কি বললে তুমি? মুন্ডু বলেছি। জেনি, আমার রুমে আয় তো, একটু দরকার আছে। কথাটা বলেই তে মুখ বাঁকিয়ে উপরের রুমে চলে গেল। তে চলে যেতেই জেনি ভীত দৃষ্টিতে তাকালো জাংকুকের দিকে। আমি কি যেতে পারি ছোট সাহেব? যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমি যাই। জেনির কথার কোনো উত্তর না দিয়ে নিজের রুমের দিকে চলে গেল জাংকুক। জাংকুককে চলে যেতে দেখে হাঁপ ছাড়লো জেনি। তে ঠিক সময় না আসলে এতক্ষণে জেনি সত্যিই ধরা পড়ে যেত জাংকুকের কাছে। আর বিশাল একটা গন্ডগোল বাঁধতে খুব একটা বেশি সময় লাগতো না। জেনিকে রুমে ঢুকতে দেখেই এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। উফ, কতক্ষণ লাগাস তুই আসতে? কি করে আসতাম বলতে আপি? ছোট সাহেব ছিল তো। তুমি ঠিক সময় না আসলে আজ ছোট সাহেবের হাত থেকে আমার রেহাই ছিল না তে আপি। এত সাবধানতা অবলম্বন করেও কোনোই লাভ হতো না। একদিকে বাঁচা, সেরকম কিছু ধরতে পারেনি। কত লুকিয়ে চুরিয়ে পার্সেলটা নিয়ে এলাম বাড়িতে। ভাবলাম ছোট সাহেবের চোখে ধুলো দিয়েই ফেলেছি, কিন্তু না। সাধেই কি আর গোয়েন্দা বললাম? আমি বুঝে পাই না নিজের কাজকর্ম কি সব শিখেই তুলেছে। আমার উপরে যে কেন এত নজরদারি করে কে জানে। উফ,
তোর হাতে খাবারটা দেখে নিলেই কেলেঙ্কারিরা শেষ থাকতো না। না রে জেনি, থ্যাঙ্কস গড আমার ফোনটা এলো আর আমি রুম থেকে বের হলাম, না হলে যে কি হতো। কি আর হতো, আবার গন্ডগোল বাঁধতো। যাকগে, তুমি খেয়ে নাও, আমি আসছি, আমাকে বাড়ি ফিরতে হবে। সে নয় যাস, আগে আমার সঙ্গে বসে খেয়ে যা। না না তে আপি, আমি খাবো না গো, বাড়িতে মা অপেক্ষা করছে, আমি বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে বসে তবেই খাবো। আচ্ছা বেশ, আজ খেলি না, অন্যদিন কিন্তু না খাইয়ে ছাড়বো না তোকে। আচ্ছা আপি, তাই হবে, আমি এবারে যাই। হ্যাঁ। জেনি রুম থেকে বেরিয়ে যেতে দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে এসে সোফায় বসে পড়ল তে। চটপট নিজের পছন্দসই খাবারের প্যাকেটগুলো খুলে খেতে শুরু করে দিল। খাওয়া দাওয়া পর্ব মেটাতেই তে চটজলদি জায়গাটা পরিষ্কার করে ফেলেছে। ভুলেও একটা প্রমাণও রাখা যাবে না, জাঙ্কুকের হাতে কিছুতেই ধরা পড়া যাবে না। আজকে একটু শান্তিপূর্ণভাবে খেতে পারলাম, থ্যাংক ইউ আল্লাহ, এই শয়তানটার নজর থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আরে সবাইকে দেখছি, তেকে তো দেখছি না, কোথায় ও? তে ঘুমিয়ে পড়েছে। সে কি, রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো যে? বললো তো খেতে ইচ্ছে করছে না, আমিও আর জোর করলাম না। আমি তো জানি তে এসব খাবার কিছুতেই খেতে পারে না, তাহলে ওর জন্য এসব খাবার বানাচ্ছই বা কেন? ও যেটা খেতে ভালোবাসে সেটা বানিয়ে দিলেই তো হয়। আমিও তো সেটাই করবো ভেবেছিলাম, কিন্তু জাঙ্কুক। জাঙ্কুক কি? আমি মানা করেছি বাবা এত অয়েলি খাবার বানাতে, তাও আবার সবার হেলথের কথা ভেবেই মানা করেছি। তোর মনে হচ্ছে না তুই একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছিস? আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি, তুই কিন্তু তের সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করছিস। এসব দেখে আমার মোটেও ভালো লাগছে না জাঙ্কুক। কি ব্যাপার বলো তো, কি হয়েছে? কি কি করেছে জাঙ্কুক? জিন সব ঘটনা মিস্টার নামজনকে একে একে খুলে বলেন। জাঙ্কুক বাড়িতে আসার পর থেকে তের সঙ্গে ঠিক কি কি হয়েছে, কি নিয়ে ঝামেলা বেঁধেছে, আর ও ঠিক কি কিভাবে তেকে কথা শুনিয়েছে, সবটা শোনার পরে মিস্টার নামজনও রেগেই যায়। এটা কিন্তু একদম ভালো কাজ করো না তুমি জাঙ্কুক। মেয়েটার সঙ্গে এতটা খারাপ ব্যবহার তুমি কেন করো? তুমি কি বুঝতে পারো না এতে ওর কষ্ট হয়, ওর খারাপ লাগে? এতটা অবুঝ তুমি নও। আমার তো ভাবতেও খারাপ লাগছে তুমি এমন কাজ করতে পারো বলে। মেয়েটা আমাদের বাড়িতে থাকে, আমাদের দায়িত্ব, সেখানে তুমি এসব করার মতো সাহস কোথা থেকে পাও? এইভাবে কোনোদিনই আমরা তের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমি আশা করব সেইটুকু খেয়াল তুমি রাখবে। দুদিনের আসা ওই মেয়েটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ বাবা? আমার ভাবতেও অবাক লাগছে, আজকে তোমাদের কাছে আমার থেকে ওই মেয়েটা বড়। কি বাজে বকছিস জাঙ্কুক, এটা আমরা কখন বললাম? আমরা শুধু বলতে চাইছি তুই তের সঙ্গে খারাপ ব্যবহারটুকু আর করিস না। ওর প্রতি তোর এহেন বাজে ব্যবহার দেখে আমার নিজেরই খারাপ লাগে। সেখানে দেখতে গেলে তুই তো সরাসরি ওই মেয়েটাকে কথাগুলো শোনাস, ওর সঙ্গে খারাপ ব্যবহার করিস, তাহলে ওর ঠিক কত পরিমাণে খারাপ লাগে সেটা কি তুই একবারের জন্য ভেবে দেখেছিস? জাঙ্কুক, কাল বাদে পরশু তুমি নতুন কলেজে জয়েন করছো, সেখানেও কি তুমি সবার সঙ্গে এরকম ব্যবহার চালিয়ে যাবে? এতটা রুড বিহেভিয়ার নিয়ে তুমি আর যাই করো, ভালো অধ্যাপক কোনোদিনও হতে পারবে না। কারণ তোমার সঙ্গে কেউ কথা বলার আগেই তোমার ব্যবহার দেখে ভয় পাবে। এখনো সময় আছে, নিজেকে সংযত রাখো। কথাটা বলে মিস্টার নামজুন গটগট করে উঠে চলে গেল। জাঙ্কুক চুপ করে বসে রয়েছে। জিন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবার কথাই কিছু মনে করিস না জাঙ্কুক, বাবা তোর ভালোর কথা ভেবেই কথাগুলো বলল। তুই যেমন আমাদের আদরের, ঠিক তেমন তেও কিন্তু আমাদের আদরের। আমি চাই না এখানে থেকে তে কোনো রকম কষ্ট পাক। আর তাছাড়াও তুই তো ওদের কলেজে জয়েন করছিস প্রফেসর হিসেবে, এখন তুই যদি ওর সঙ্গে উঠতে বসতে খারাপ ব্যবহার করিস, তাহলে কি ও আর তোকে সেই সম্মানটা দিতে পারবে যেটা তোকে দেওয়া উচিত? ওহ মা, স্টপ দিস, আমার আর ভালো লাগছে না ওই মেয়ের এত গুণগান শুনতে। শুনতে না চাইলেও শুনতে হবে, আমি তো আমার তের গুণগান করবই। ওকে ফাইন, তুমি বসে বসে গুণগান করো ওই মেয়ের,
আমি ঘুমোতে গেলাম। হাজারো বিরক্ত প্রকাশ করে জাংকুক কথাটা বলে উঠে চলে গেল। জেন সেদিকে তাকিয়ে মুচকি হাসলেন। আপন মনে বললেন, আল্লাহ